মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে। আপনাদের ওই ইয়েতে গুগল ক্লাসরুমের স্লাইড কয়টা থেকে কয়টা দিছি? কোনটা কোনটা দিছি স্লাইড? কত থেকে শুরু কর? 6 নম্বর স্লাইড কি ছিল? সিপি গ্রেড। 7 নম্বর CPU scheduling algorithm. সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। ট্রেড সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম এগুলো সব পার্ট এ তে থাকবে, ঠিক আছে। সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম তারপরেরটা, তারপরে কি ছিল? Process synchronization. সিনক্রোনাইজেশন। এই যে আমরা পাইছি এখানে। কিন্তু আমি সব পড়াবো না, কিছু জিনিস আমি বলে দিয়ে যাচ্ছি, আপনারা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো করবেন। মেমোরি ম্যানেজমেন্ট, ঠিক আছে, মেইন মেমোরি। এইটা এখান থেকে আমি আসি। মেমোরি ম্যানেজমেন্টের থেকে প্রথমে আছে সোয়াপিং, কন্টিগুয়াস অ্যালোকেশন, পেজিং, সেগমেন্টেশন। তো এখান থেকে আহ এখন আমরা এখান থেকে দেখি যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে আমরা একটা ওইখানে একটা মেমোরি রয়েছে যার উপরে অপারেটিং সিস্টেম আর নিচে প্রসেস। এটা বেসিক্যালি আমাদের মানে একটা মেমোরির আর কি ছবি দিছে, মানে র্যাম। তো র্যামের সর্ব উপরে দেখবেন যে অপারেটিং সিস্টেম লোড হয়ে থাকে, তারপরে বিভিন্ন এরকম পার্ট পার্ট করা থাকে। এই পার্ট গুলোকে আমরা ফ্রেম বলে থাকি, এবং প্রত্যেকটা ফ্রেমে প্রসেস থাকে, ঠিক আছে। বেসিক্যালি প্রসেস থাকে না, প্রসেসের ছোট ছোট অংশ থাকে যেগুলোকে আমরা পেজ বলে থাকি। পেজ গুলো হচ্ছে ফ্রেমে লোড হয়। তো এগুলো হচ্ছে মূলত একটা মেমোরি ডায়াগ্রাম দেখালো, ঠিক আছে। এখানে যে যে দেখাচ্ছে এই যে এইটা, এগুলো হলো বেজ, ঠিক আছে। এগুলো হলো বেজ। এবং এখানে হচ্ছে দেখেন যে প্রত্যেকটা পার্টের আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি, বেজ গুলো দেখছেন, একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এসব মেমোরির অ্যাড্রেস আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে আহ, আমরা একটা ইনস্ট্রাকশন যখন আমরা হচ্ছে লোড করে নিয়ে আসি, মানে একটা ইনস্ট্রাকশনকে নিয়ে আসি মেমোরিতে। তো সেক্ষেত্রে আর কি আমরা মেমোরিতে কেন নিয়ে আসি? নিশ্চয়ই আমরা সেটাকে এক্সিকিউট করার জন্য। তো এখানে তিনটা বিষয় আছে, যে একটা হচ্ছে কম্পাইল টাইম, লোড টাইম এবং হচ্ছে এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইমটা হচ্ছে সিপিইউর কাছে যখন যায়, যে হচ্ছে প্রসেস হয়, সেটাকে আমরা এক্সিকিউশন টাইম বলি। লোড মানে কি? লোডটা হচ্ছে যে যখন এটা আহ, কি হয় যে এটা যখন লোড হয়ে আসে, মানে সিপিইউ ইয়ের থেকে মেইন মেমোরি ইয়ের থেকে হার্ড ডিস্ক থেকে, যেটা যখন মেইন মেমোরিতে লোড হয়ে আসে সেটাকে আমরা লোড টাইম বলতেছি। আর কম্পাইল তো জানেনই, ঠিক আছে। কম্পাইল তো জানেন যে কম্পাইল হচ্ছে কম্পাইলেশন, কম্পাইলের সময় যে টাইমটা যেটা লাগে সেটাকে আমরা কম্পাইল টাইম বলছি। ইফ এ মেমোরি লোকেশন নোন এ প্রিওরি অ্যান অ্যাবসলিউট কোড ক্যান বি জেনারেটেড। মানে আমরা কি বলতেছি যে আমাদের আমাদের যে ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা লিখতেছি, যেমন সি তে যেমন কোড লিখতেছি, ওটাকে যখন আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজে তৈরি করে ফেলতেছি, ঠিক আছে, মানে 0 1 মেশিন ল্যাঙ্গুয়েজে মানে কনভার্ট করতেছি, তারপরে যে কম্পাইলেশনটা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এই যে লজিক্যাল অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। লজিক্যাল অ্যাড্রেস ভার্সেস ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে জেনারেটেড বাই সিপিইউ, আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সিন বাই মেমোরি ইউনিট, ঠিক আছে। মেমোরি ইউনিটে যেটা হচ্ছে আমরা দেখতে পাই, মানে এই যে একটু আগে আমরা দেখে আইছিলাম যে মেমোরি ইউনিটে যেসব আমরা অ্যাড্রেস দেখতে পাই, এগুলোকে বলি আমরা ফিজিক্যাল অ্যাড্রেস। আর লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে জেনারেটেড বাই সিপিইউ। সিপিইউ যেটাকে তৈরি করে থাকে নিজের কাজের সুবিধার্থে, সেটাকে বলি আমরা হচ্ছে মানে লজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এটাকে আবার ভার্চুয়াল অ্যাড্রেসও বলা হয়ে থাকে, ঠিক আছে। এখানে আবার একটু আপনারা দেখবেন নেটে বিভিন্ন ভিডিও দেখবেন লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস কনভার্সনটা কিভাবে হয়। যেহেতু লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে সিপিইউ তৈরি করে, সুতরাং ওটাকে আমরা কনভার্ট করতে পারবো ফিজিক্যাল অ্যাড্রেস, এবং এটা সিপিইউ করবে। তো সেটাকে আমরা কিভাবে করি সেটা একটু দেখবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন
সোয়াপিং সোয়াপিং জিনিসটা কি? দেখেন আমরা তো প্রসেস গুলাকে কোথায় নিচ্ছি? আমরা প্রসেস গুলাকে হার্ড ডিস্ক থেকে আমরা আনতেছি র্যামে, র্যাম থেকে নিয়ে যাচ্ছি সিপিইউ তে। তো এই যে যে হার্ড ডিস্ক, এটাকে আমরা এই যে যে হার্ড ডিস্ক থেকে যখন আমরা অথবা এইচডিডি থেকে যখন আমরা হচ্ছে ওইটাকে সিপিইউর কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা র্যামে নিয়ে যাই, অথবা অর্থাৎ মেইন মেমোরিতে নিয়ে যাই। তো সুতরাং সেটাকে আমরা বলে থাকি প্রসেসকে আমরা নিয়ে আসবো যখন আমরা মেইন মেমোরিতে, সেটাকে আমরা বলবো সোয়াপ ইন। এবং আবার আবার যখন আমরা হচ্ছে প্রসেসকে মেইন মেমোরি থেকে যখন আমরা ব্যাকে নিয়ে যাব আবার হার্ড ডিস্কে অথবা এইচডিডিতে, সেটাকে বলবো সোয়াপ আউট। একটাকে বলবো সোয়াপ ইন, একটাকে বলি সোয়াপ আউট। ঠিক আছে? মেইন মেমোরি থেকে বের করে দিলে সোয়াপ আউট, আর মেইন মেমোরিতে ঢুকলে হচ্ছে সোয়াপ ইন। কি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে কারো? না, এটা তো স্টোরেজ, মেইন মেমোরি আর এই যে ব্যাকিং যে স্টোর, মানে এটা হার্ড ডিস্ক। মানে আমার তো পরবর্তীতে ধাপে যাবে কোথায়? পরবর্তী ধাপে যাবে সিপিইউর কাছে। সিপিইউর কাছে যাওয়ার আগে মানে আমরা একটা কি প্রোগ্রাম প্রসেস বলতে বোঝাচ্ছে যে মানে ধরেন আপনার তো এটা যখন প্রোগ্রামিং এক্সিকিউশন, সেটাকে আমরা প্রসেস বলতেছি। আমি এখানে জাস্ট এখানে বোঝানো হচ্ছে যে একটা প্রোগ্রামের ছোট কোনো একটা অংশ এখান থেকে নিয়ে আসছি আমরা হার্ড ডিস্ক থেকে, সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? প্রোগ্রামের কোনো একটা অংশকে আমরা নিয়ে আসতেছি। আমরা এটাকে বোঝাচ্ছি, এটা তো পরবর্তীতে ঠিকই সিপিইউর কাছে যাবে। সেজন্য এটাকে একেবারে ইন্ডিকেট করে, কারণ দেখেন আমার তো সিপিইউর কাছ থেকে এটা প্রসেস, এটা হচ্ছে এক্সিকিউশন হয়ে আবার ব্যাকে আসতেছে, কারণ এটা যখন আপনার দরকার নাই তখন তো এসে আবার সে ব্যাকে যাবে এখানে। ঠিক আছে? তো সেই কারণে একে একবারেই প্রসেস হিসাবে দেখানো হচ্ছে, প্রোগ্রাম হিসেবে দেখানো হয় নাই। কি বোঝা গেছে? যাবে তো সিপিইউর কাছে, সে কারণে প্রসেস হিসাবে দেখানো হচ্ছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এবার একটু আমরা এখান থেকে কন্টিগুয়াস এবং নন কন্টিগুয়াস অ্যালোকেশন গুলো একটু দেখবো। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন এবং নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে? এই দুইটা জিনিস দেখেন, আমাদের মেমোরি ম্যানেজমেন্টে যে টেকনিক গুলো আছে, ঠিক আছে, টু টাইপস অফ মেমোরি অ্যালোকেশন টেকনিক। একটা হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, আর একটা হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। মানে মেমোরি অ্যালোকেশন বলতে বোঝাচ্ছি যে আমরা একটা প্রসেসকে তো আমরা ইয়েকে দিব, র্যামে দিব। ঠিক আছে? মেইন মেমোরিতে রাখবো, তো সেটাকে আমরা কিভাবে তাকে হচ্ছে রাখবো এবং তাকে কিভাবে আমরা মানে মেমোরি অ্যালোকেট করব, কিভাবে কোন ওয়েতে মেমোরি অ্যালোকেট করব। এটা দুইটা ওয়ে আছে, একটা কন্টিগুয়াস ওয়ে, একটা হচ্ছে নন কন্টিগুয়াস। ঠিক আছে? তো কন্টিগুয়াসটা কাকে বলি আমরা? দেখেন, contiguous, as a name suggests, allocates a single single contiguous block of memory to a process. একটা সিঙ্গেল কন্টিগুয়াস মানে একই সাথে একটা একটা ব্লক আমরা কি করব, একটা প্রসেসকে দিয়ে দিই। ঠিক আছে? সেটাকে আমরা বলতেছি যে আমরা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। The block of memory is allocated to a process is enough to hold the entire process. একটা প্রসেসকে যতটুকু ওই ব্লক দেওয়া হবে সেটা যথেষ্ট একটা প্রসেসের জন্য, বরঞ্চ তার থেকে বেশি। ঠিক আছে? যেমন এই প্রসেসটা দেখেন দুইটা ফ্রেম নিয়ে এটা একটা জায়গায় আছে, অন্যগুলো দেখেন সবগুলো ফ্রেম। মাথায় রাখতে হবে র্যামের মধ্যে যে আমরা ডিভাইড করতেছি সেগুলোকে আমরা ফ্রেম বলি। আর একটা প্রসেসকে যখন আমরা ভেঙে টুকরা টুকরা করি, ছোট ছোট অংশ, সেটাকে আমরা পেজ বলে থাকি। ঠিক আছে? এই কথাগুলো মাথায় রাখবেন। So this means that the process access all the memory locations without any interrupt. ঠিক আছে? তো এখানে দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে P1 process is allocated three blocks of memory. ঠিক আছে? তার মানে এটা P1 process হচ্ছে তিনটা ব্লক নিচ্ছে। কোনটা কোনটা? যে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। আবার দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি P2 allocated two block of memory. P2 দিচ্ছে দুইটা, কোনটা কোনটা? F5 এবং F6। ঠিক আছে? আবার আবার এই একটা নিচ্ছে। তো এইটা একাধিক যে হচ্ছে আমার একটা পেজ একাধিক ফ্রেমকে নেয়, এই যে যে ধারণাটা, এটাকে বলি আমরা কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। মানে এট এ টাইম একাধিক হচ্ছে আমি স্পেস অ্যালোকেট করে দিলাম একটা প্রসেস। ঠিক আছে? কি বোঝা গেছে এটা? স্যার এয়ারে, এয়ারের মতো আর কি, প্রথম অ্যাড্রেস দিয়ে সব অ্যাড্রেস বের করা যায়। হুম। আচ্ছা, গেল। এখন এখানে নন কন্টিগুয়াস তাহলে কি হবে? উল্টাটা, তাই তো? নন কন্টিগুয়াস উল্টাটা।
তো non-contiguous memory allocation technique where a process is allocated multiple blocks of different locations in the memory, মানে একটা প্রসেস কে আমরা দেখেন প্রসেস P1 ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস, মানে এটা যে একটা যদি প্রসেস হয়ে থাকে P1, তাহলে এর P1টাকে আমরা কি করতেছি ছোট ছোট অংশে ভাগ করা, এটাকে ভিন্ন ভিন্ন জায়গায় আমরা স্টোর করতেছি। এর একটা অংশ যাচ্ছে এইখানে, একটা যাচ্ছে এইখানে, মানে এভাবে। তার মানে is a memory allocation technique where a process is allocated multiple blocks of memory at different location in the main memory, মানে এর একটা প্রসেসকে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় স্টোর করব। এর উপায় কি, আমরা ভেঙে দেবো, ভেঙে কয়েকটা ভাগ করে তারপর ভিন্ন ভিন্ন জায়গায় স্টোর করব। ঠিক আছে? তো এখন আপনাদের যেটা মাথায় রাখার বিষয়, ছোট্ট করে আপনারা একটু নোট করে ফেলতে পারেন, সেটা কি করতে পারি আমরা, যে আমরা হচ্ছে এই দুই ধরনের যে আমরা বিষয়টা আমরা দেখলাম, একটা হচ্ছে কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন, আর একটা হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। তো কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন আমরা হচ্ছে পার্টিশন অ্যাপ্লাই হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি ফিক্স সাইজ পার্টিশনিং এবং ভেরিয়েবল সাইজ পার্টিশনিং। আর যখন আমরা হচ্ছে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনে যাই, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে পেজিং এবং সেগমেন্টেশন আর কি করে থাকি। ঠিক আছে? তো এখন আসেন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশনের মধ্যে আমরা একটা অ্যালগরিদম দেখবো। তার আগে প্লিজ রিপ্লেসমেন্টটা পরে দেখি। আচ্ছা, তো এবার আসেন আমরা হচ্ছে এই অ্যালগরিদমটা দেখবো, যে দেখেন একটু ফার্স্ট ফিট অ্যালোকেশন। ঠিক আছে? তো এইটা আসলে কি অ্যালগরিদম সেটা একটু আমরা দেখি। যে ফার্স্ট ফিট মেমোরি অ্যালোকেশন হচ্ছে কি, যে মেথড ওয়ার্কস by the searching for the memory blocks from the beginning and looks for the first blocks that can be feed the process। তার মানে আমরা আমাদের কাছে কিছু সংখ্যক প্রসেস আছে এবং সেই প্রসেস গুলাকে আমরা মেমোরিতে অ্যালোকেট করি, এবং মেমোরির আবার হচ্ছে কয়টা ফিক্স সাইজ পার্ট করা, মানে কয়টা পার্ট করা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেই প্রসেসকে আমরা সেই মেমোরিতে অ্যালোকেট করি। যেমন দেখেন এখানে এখানে যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে আমাদের প্রসেস আছে কয়টা, আমাদের প্রসেস আছে ১ ২ ৩ ৪টা প্রসেস আছে। ঠিক আছে? আর মেমোরির ব্লক কত কত আছে, মেমোরি ব্লক আছে যে ব্লক 1, ব্লক 2, ব্লক 3, ব্লক 4, ব্লক 5, এবং এই যে 20, 100, 40, 20, 10, এগুলো সব দেখাচ্ছে কি, এগুলো হচ্ছে সব একটা মেমোরির যে হচ্ছে আমার সাইজ, এই ব্লকের সাইজ এইগুলাকে দেখাচ্ছে। আর এইগুলো হচ্ছে একেকটা কি, এগুলো হচ্ছে একেকটা প্রসেস বলতে পারি এগুলা। ঠিক আছে? একটা প্রসেস। তো এখন আমাদের যে কাজ, যে আমরা ব্লকের মধ্যে কোন প্রসেস প্রথমে যাবে এটা আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে? কি আপনারা বুঝতে পারতেছেন? চিত্র দেখে কিছু বোঝা যায়? না স্যার। আচ্ছা, তাহলে একটু দেখেন এখানে বোঝা যাবে যাবে না এমন কোনো বিষয় না। প্রথমে আসি প্রসেস 1 এর কাছে। প্রসেস 1 আমার এটা কি? এটা নিয়ম হচ্ছে যে 1 বাই 1 এটা ভিজিট করবে। প্রসেস 1 আসলো প্রথমে। প্রসেস 1 এর সাইজ হচ্ছে 90। তো সে প্রথমে ভিজিট করবে, যেহেতু এটা ফার্স্ট ফিট, তো প্রথমটা ভিজিট করবে, ব্লক 1 এ আসবে, দেখলো যে 90 কিন্তু এটার সাইজ হলো 20, তো এখানে অ্যালোকেট করা সম্ভব, তো বাদ। এবার দ্বিতীয়তে যাবে, দেখবে যে এটা 100, তাহলে 100 সাইজটা 90 থেকে বড়, তাহলে এখানে অ্যালোকেট করা যাবে। তাহলে ব্লক 2 টা হচ্ছে প্রসেস 1 এর জন্য অ্যালোকেটেড। এবার 50, 50 এসে দেখবে কাকে বলেন, যেহেতু ফার্স্ট ফিট প্রথমটাকে দেখবে, কাকে দেখবে বলেন? প্রথমটায় দেখবে, তারপর দ্বিতীয়টা দেখবে। প্রথমটা দেখবে, দেখবে যে এটা তো হবে না, সাইজ ছোট, এটা অলরেডি বুক। দ্বিতীয়টা অলরেডি বুক, তো এটা কেটে দিলাম আমরা। ঠিক আছে, তৃতীয়টা দেখবে যে না, এটাও হচ্ছে ছোট হয়ে যায়, তারপরটা দেখবে 200,
ওকে, এটা 200 তো বড় আসলে এইটাই আসবে, এটা ব্লক 4 এর জন্য অ্যালোকেট, এটাও হয়ে গেল। এবার 30 আসবে, 30 এসে দেখবে প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টা অলরেডি বুক, তৃতীয়টা স্পেস আছে, সেই তৃতীয়টা দিয়ে দেবে, এটাও হয়ে গেল। প্রসেস 3 3 নম্বর ব্লকে। এবার 40, এই 40 হচ্ছে এই তো 40 মেগাবাইট নিছে, প্রথমটা আসবে, হচ্ছে না, দ্বিতীয়টা অ্যালোকেট হয়ে গেছে, তৃতীয়টা অ্যালোকেট হয়ে গেছে, চতুর্থ অ্যালোকেট হয়ে গেছে, এটা ছোট হয়ে যায়, হবে না, তার মানে আনঅ্যালোকেটেড থেকে গেল। কি বোঝা গেছে? এইটাকে বলতেছি আমরা ফার্স্ট ফিট অ্যালগরিদম। ফার্স্ট ফিট কেন বলতেছি? প্রথমেই চেক করো, প্রথম থেকে চেক করা শুরু করো, এটাকে বলি আমরা ফার্স্ট ফিট। স্যার এই ব্লকগুলা কি দেয়া থাকবে সাইজ অনুযায়ী? পরীক্ষার সময় আপনাকে বলা হতে পারে যে ফার্স্ট ফিট, বেস্ট ফিট, এগুলো সবকিছু হচ্ছে এক্সাম্পল সহ দেখান, তখন আপনি নিজে বানায় নেবেন, আর দেওয়া থাকে তো করলেন। এখন আসেন এবার এখানে আমরা একটা কথা একটু বোঝার চেষ্টা করি, যে এই যে ব্লক দিয়ে আমরা এখানে কি বের করছি, ওয়েস্টেজ আফটার দ্য প্রসেস অকুপাইস, তার মানে আমরা এখানে 90 সাইজ ছিল, আর ব্লকের সাইজ ছিল 10, তাহলে আমার নষ্ট হইলো কত, 10। ঠিক আছে, এটাকে বলি আমরা ইন্টারনাল ফ্রাগমেন্টেশন। কি বলি আমরা? ইন্টারনাল ফ্রাগমেন্টেশন। এগুলো কিন্তু আমি যে কথাগুলো বলছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারনাল ফ্রাগমেন্টেশন বা এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন পরীক্ষা আসতে পারে। ইন্টারনাল ফ্রাগমেন্টেশন কি? তাহলে আমরা একটা ব্লকের মধ্যে আমার যে প্রসেস গুলা, যদি আমি এভাবে চিত্রটা আগে দেখাইতাম, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হইতো। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক 1, এটা হলো ব্লক 2, এটা হলো ব্লক 3, এটা হলো ব্লক 4। এটার সাইজ কত? এটার সাইজ ধরলাম আমি হচ্ছে 20, এটার সাইজ হলো আমার হচ্ছে 100, তো এটার সাইজ হচ্ছে 40, এটা বি 200, এটা হলো 10। কি বোঝা গেছে? তাহলে এখন আমার প্রথমটা দেখেন যে ব্লক 2 এর ক্ষেত্রে যখন আমি এই বরাবর যখন আমি হচ্ছে একটা প্রসেসকে অ্যাড করলাম, একটা প্রসেস এই জায়গাটুকু নিছে, এবং এই জায়গাটুকু হচ্ছে 90 মেগাবাইট, মানে প্রথমটা P1, P1 যখন নিছে, P1 কে যখন দিছি, তা P1 হচ্ছে 90 মেগাবাইট নিছে। তো এই যে এর শেষে যেটা আমি পাচ্ছি, যে এই ব্লকে যতটুকু স্পেস আমার নষ্ট হয়েছে, এই যে লাল কালি দিয়ে আমি দেখাচ্ছি, এটাকে বলি আমরা ইন্টারনাল কি ফ্রাগমেন্টেশন। ইন্টারনাল ফ্রাগমেন্টেশন। এবার আসেন, দেখেন ফাইনালি আমার কাছে কত ছিল, আমি ফাইনালি 40 নিয়ে আসলাম, 40 কে আমি রাখতে চাচ্ছি, কিন্তু দেখেন এই ব্লক 1 ফাঁকা, ব্লক 2 ফাঁকা, ব্লক 1 এ হচ্ছে 20 মেগাবাইট, আর ব্লক 2 তে 10 মেগাবাইট, দুইটা মিলে 30 মেগাবাইট। আর দেখেন এইখান থেকে আরো 10 মেগাবাইট পাচ্ছি, মানে ইন টোটাল আমার কাছে 40 মেগাবাইটের বেশি আছে। তারপরে আমি এই দেখেন টোটাল আমার দেখেন 40 মেগাবাইটের কি বেশি আছে দেখেন, 10 মেগাবাইট, আর এই যে হচ্ছে 150 মেগাবাইট, আর এদিকে 10 মেগাবাইট, টোটাল আমার কাছে হচ্ছে আহ 10, 160, 170 মেগাবাইট আছে। তারপরে আমি লাস্টে যে এই আহ, তাকে 40 মেগাবাইটকে জায়গা দিতে পারতেছে, ওর যে প্রসেসটা 40 মেগাবাইট তাকে জায়গা দিতে, অথচ আমার স্পেস আছে, আমার স্পেস আছে কত, যে আমার 170 মেগাবাইট স্পেস অ্যাভেলেবেল আছে, কিন্তু তারপরে আমি কি করতে পারতেছি না, কোনো প্রসেসকে দিতে পারতেছি না। তো এটাকে বলি আমরা এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন, যে আমার ইন টোটাল আমার বেশি মেমোরি আছে, কিন্তু আমি কাউকে স্পেসিফিক ভাবে দিতে পারতেছি না। আচ্ছা, একটু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা পড়তেছি ফিক্স সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, ফিক্স সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে এই যে ফার্স্ট ফিট, নেক্সট ফিট, বেস্ট ফিট, ওর্স্ট ফিট, এই চারটা যে ফিটের কথা বললাম আমি, এটা দুই ক্ষেত্রেই হয়, একটা হচ্ছে ভেরিয়েবল সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে ফিক্স সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে। আমরা যেটা কথা বলছি সেটা ফিক্স সাইজ পার্টিশনিং এর কথা বলা হচ্ছে, মানে আমার সাইজটা ফিক্সড, যে দেওয়া আছে সেটা ফিক্সড, আমি প্রসেস গুলোকে এর মধ্যে প্রত্যেকটার মধ্যে রাখবো, আমার সাইজটা ফিক্সড মেমোরি, এখানে আমার কিছু করার নেই। ফিক্স সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, দুই রকমের প্রবলেম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইন্টারনাল ফ্রাগমেন্টেশন, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন। এটা নিয়ে কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। হ্যাঁ, হ্যাঁ, এবার আরেকটা দেখাই আপনাকে,
আরেকটা দেখাই, এখানে এইটা দিয়ে এক্সাম্পল দেখাইলে আরো ভালো বুঝতে পারবে। ধরেন ধরেন আমার আমার এখন এই যে এই ব্লকটা আছে, এটা হচ্ছে ব্লক 1 B1। B1 কত মেগাবাইট? 20 মেগাবাইট। B2 কত মেগাবাইট বলেন? 100 মেগাবাইট। আর B3 কত মেগাবাইট? 40 মেগাবাইট। আর এটা 200 মেগাবাইট। এটা এখন এবার আসেন, এবার হচ্ছে বেস্ট ফিটটা কি জিনিস সেটা দেখি। বেস্ট ফিটটা হচ্ছে যে ও চাবে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটা সবচেয়ে কমানো, সেটা হচ্ছে বেস্ট ফিটের কাজ। সর্বপ্রথম 90 পাইলো, এ দেখবে যে 90 কোথায় বসালে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সবচেয়ে কম হবে। দেখলে এখানে বসালে বেশি হয়, মানে এখানে বসানো যাচ্ছে না, এখানে বসালে 10 হয়, এখানে বসানো যায় না, এখানে বসালে মেলা বেশি হয়ে যায়। তো ও যেটা করবে 90টাকে আগে বসাবে কোথায়, এখানে বসাবে, P1 কে এখানে বসাবে। এই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মাত্র 10 হচ্ছে, যদি এখানে বসে তাহলে বিপদ হবে। সেম ভাবে ওর স্পিডের যদি কথা বলি, 90 এ দেখবে সবচেয়ে বড় ব্লক কোনটা সেখানে বসাবে। এই 90টাকে নিয়ে এখানে প্রথমে খুঁজবে, ছোট হয় না, এটা দেখবে সব স্ক্যান করবে, করার পর দেখবে যে এটা সবচেয়ে বড়, তখন P1 কে এখানে বসে। তাহলে ওর ফিটটা সবচেয়ে বড়টাই বসাবে, আর বেস্ট ফিটটা সবচেয়ে অপটিমাল জায়গায় বসাবে। এবার 50-এর ক্ষেত্রে আসেন, 50 কোথায় বসাবে, দেখবে সবচেয়ে কম কোন জায়গায় বসালে সবচেয়ে কম ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তো এখান থেকে দেখবে 50 এতে তো বসানো যাচ্ছে না, এতেও বসানো যাচ্ছে না, এতেও যাচ্ছে না, এতে বসালে বিপদ হবে, 200 ভালোই ইয়ে হবে, এতেও বসানো যাচ্ছে না। শেষ পর্যন্ত কি করবে সে বলেন? ও শেষ পর্যন্ত এতেই বসাবে, কিছু উপায় নেই। ঠিক আছে, এবার 30-এ আসেন। কিন্তু যদি আমরা ওর স্পিডের কথা চিন্তা করতাম, এটা বলবো কি, যদি ওর স্পিডের কথা চিন্তা করতাম, ওর স্পিড কি করতো, ওর স্পিড হচ্ছে যেটা সবচেয়ে বড় সেখানে বসাতো। তখন ওর স্পিডের ক্ষেত্রে তো P1 এখানে বসে থাকতো, P2 তখন বসাতো 100-এর কাছে। এরপর আসেন 30 কোথায় কি বেস্ট ফিটের ক্ষেত্রে কোথায় বসাবে? বেস্ট ফিটের ক্ষেত্রে 30টাকে আহ দেখেন কোথায় বসালে সবচেয়ে বেশি অপটিমাল হয়। 30টাকে দেখেন যে এখানে বসানো যাচ্ছে না, এখানেও বসানো যাচ্ছে না, এখানেও বসানো যাচ্ছে না, এখানেই বসানো। আর 40টাকে বসানো যাচ্ছে না, এটা আসলে হয় না। ঠিক আছে, এই কারণে এটা আসলে এমন ভাবে ব্লক গুলো দেওয়া সেটা হচ্ছে না। বেস্ট ফিটটা তো বুঝতে পারলেন, বেস্ট ফিটটা হচ্ছে কি সবচেয়ে অপটিমাল জায়গায় বসাবে যেখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন সবচেয়ে কম। আর ওর ফিটটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্লকে বসাবে, বড় ব্লক গুলা দেখ। আর নেক্সট ফিট আছে আরেকটা, সেটা হচ্ছে প্রথমে আপনি যেখানে বসাইছেন, দেন P1 প্রথমে বসছে, P1 এই ব্লকে বসছে প্রথমে, কোনো প্রথমে চেক করলেন, এই প্রথম থেকে স্ক্যান করলেন, দেখলেন P1 এখানে বসে। আচ্ছা, P1 বসার পরে এরপর যখন P2 কে যখন বসাবেন, তখন আপনি উপর থেকে শুরু করবেন না, আপনি শুরু করবেন P1 যেখানে বসেছেন তার পরের থেকে, সেটাকে বলি আমরা নেক্সট ফিট। মানে একটা প্রসেস যেখানে আছে সে প্রসেসের পরের থেকে শুরু হবে বসানো, এটাকে বলি আমরা নেক্সট ফিট। তিনটা আমরা ইয়ে বুঝলাম, তিন রকমের আমরা হচ্ছে আহ ইয়ে দেখলাম, যে অ্যালগোরিদম দেখলাম, ফার্স্ট ফিট, বেস্ট ফিট, নেক্সট ফিট। চার ধরনের, ফার্স্ট ফিট, বেস্ট ফিট, নেক্সট ফিট এবং ওর্স। এবং সবগুলোই ছিল ফিক্স সাইজ পার্টিশনিং এর ক্ষেত্রে। আচ্ছা, এইটা আপনারা পড়বেন, এগুলো আপনারা একটু দেখেন। তারপরে আহ আমি বইয়ে আসলাম আবার। পরীক্ষা সহজ সহজ কোশ্চেন থাকবে, ওই এত ওয়ারিড হওয়ার কিছু নাই, পরীক্ষা ইজি হবে। এস এস সোয়াপিং দেখছেন?
যে ফ্রাগমেন্টেশন থেকে আমি যেটা মুখে মুখে বলে দিলাম ও সহজ ভাষা, ইন্টারনাল ফ্রাগমেন্টেশন, এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন বললেই বুঝতে পারবে। এই যে দেখাচ্ছে এখানে, দেখছেন? ইন্টারনাল, ও সরি, এটি পেজিং। ও পেজিংটা এবার একটু পরে, পেজিংটা পড়লে আপনি আরো ভালো ক্লিয়ার হবে। Paging is a memory management scheme, permits the physical address space of the process to be non-contiguous. আচ্ছা, তো পেজিংটা এমন একটা সিস্টেম, মানে এমন একটা মানে ওয়ে মেমোরি ম্যানেজমেন্টের, যেখানে আমরা একটা প্রসেসকে কয়েকটা ভাগে ভাগ করি, ফিক্স সাইজের কয়টা পার্টে ভাগ করি। ঠিক আছে, একটা প্রসেসকে ফিক্স সাইজের কয়টা পার্টে ভাগ করি, এবং এই পার্ট গুলাকে আমরা কোথায় রাখি? আমরা রাখি হচ্ছে ইয়েতে, এটা একটু চিত্র আকারে দেখেন সুবিধা হবে। আচ্ছা, এটি খেয়াল করেন আপনারা। তো আমরা যদি এটাকে ধরি, যদি আমরা একটা 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 প্রসেসকে ধরি P1, P1 প্রসেসকে আমরা কয়টা ফিক্স সাইজ পার্টিশনে ভাগ করতে পারি? P1টা যদি আপনার 6 মেগাবাইটের যদি একটা প্রসেস হয়, এটাকে আমরা 2 মেগাবাইট, 2 মেগাবাইট এবং 2 মেগাবাইট, ঠিক আছে, অংশে ভাগ করলাম। এগুলোকে বলি আমরা পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3। এখন যখন এই পেজকে ডিমান্ড করে, কে ডিমান্ড করে? সিপিইউ ডিমান্ড করে। পেজকে যখন ডিমান্ড করে, পেজকে যখন চাই সিপিইউ, তখন সেটা কোথায় লোড হবে? এই পেজগুলো মেমোরিতে লোড হবে। তো মেমোরি মানে হচ্ছে মেইন মেমোরি, র্যাম। তো এই র্যামে যখন এটা যাবে, কারণ র্যাম আছে আমার ধরেন 20 মেগাবাইট। এখন এই যে যে পেজটা, এই পেজটা র্যামে যখন লোড হবে, তখন র্যামও আবার হচ্ছে এই ফিক্স সাইজের কিছু ফ্রেম থাকে। ফ্রেমের সাইজ আবার হচ্ছে এই পেজের সাইজের সমান হতে হবে। তো ফ্রেম ধরেন আমার এখানে 2 মেগাবাইট, এটাও 2 মেগাবাইট, এরকম তাহলে আমার কয়টা কয়টা ফ্রেম হবে বলেন তো? 20 ভাগ কত? 20 ভাগ 2, কয়টা ফ্রেম হচ্ছে? 10টা ফ্রেম হবে। 10টা মানে আমরা ধরলাম আমার 10টা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এই পেজ গুলা কোনটা কোন জায়গায় বসবে। এটা এখানে বসলো, এটা এখানে বসলো, এটা এখানে বসলো। এমন হতে পারে অনেকগুলো এর এর ফ্রেম গুলা দেখা যাচ্ছে যে অনেক অ্যালোকেট হওয়া থাকতে পারে। যদি অ্যালোকেট হওয়া থাকে তাহলে সেগুলোতে আমরা বসাবো না। তো এটাকে বলতেছি আমরা পেজিং। ঠিক আছে, পেজ গুলাকে আমরা কোন মেমোরিতে, এই কোন লোকেশনে আমরা বসাবো। এবং এইখানে একটা পেজ টেবিল থাকে। ঠিক আছে, পেজ টেবিল এটাকে আমরা বলি। পেজ টেবিল, ওই পেজ টেবিলের কাজ হচ্ছে যে কোন পেজ কোন ফ্রেমে যে আছে সেটা 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 ইনফরমেশন স্টোর করা। ধরেন পেজ নাম্বার 1, এটা কোন ফ্রেম নাম্বার? এটা ধরেন ফ্রেম নাম্বার 5 এ আছে। পেজ নাম্বার 2, এটা আছে ফ্রেম নাম্বার 7 এ। পেজ নাম্বার 3,
এটা আছে ধরেন ফ্রেম। তো এই ইনফরমেশন গুলো রাখবে হচ্ছে, এটা র্যান্ডমলি বসবে না, এটার জন্য তো অ্যালগোরিদম আছে। এখন আমি দেখাচ্ছি যে পেজিংটা এরকম হয়, এর জন্য অ্যালগোরিদম আছে। আপনার পেজ বসার অ্যালগোরিদম আছে, পেজ রিপ্লেসমেন্টের অ্যালগোরিদম আছে। মানে একটা পেজকে যে আমি সরাবো, অন্য একটা পেজ বসাবো, সেটার জন্য রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আছে। সেগুলো অ্যালগোরিদম আমি আপনাকে এখন দেখাচ্ছি, পেজ রিপ্লেসমেন্টের অ্যালগোরিদম। ঠিক আছে, পেজ রিপ্লেসমেন্টের অ্যালগোরিদম আমি এখন দেখাচ্ছি। পেজ রিপ্লেসমেন্টের আবার 3 রকমের অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে ফিফো, একটা হচ্ছে এলআরইউ, এবং একটা হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। আমি একটা দেখাবো, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, আমি সরালাম। এখানে দেখেন পেজ রিপ্লেসমেন্টের অ্যালগোরিদম ইন অপারেটিং সিস্টেম। দেখেন in operating system uses the paging and page replacement algorithm is needed when the page fault occurs and no free page frame is available. মানে আমি যখন ফ্রেমে বসাচ্ছি, আমার তো সব পেজ গুলো যদি আমার বসে যায় ফ্রেমের মধ্যে, তো আমার একটা হাই ডিমান্ডিং একটা পেজ আসলো, সেটাকে আমি কোথায় বসাবো? তখন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট হচ্ছে আমার প্রয়োজন হয়, তখন সেক্ষেত্রে আমি রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা ইউজ করব। এখানে 3 রকমের অ্যালগোরিদম আছে। একটা হচ্ছে ফাস্ট, টিফো, এলআরইউ, এমআরইউ দরকার নাই, অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এই 3টে অ্যালগোরিদমটা আপনি ভালোভাবে পড়বেন। প্রথমে আসেন আমরা হচ্ছে ফাস্ট ইন ফাস্ট আউট মানে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটাই দেখি। ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা কিরকম, মানে কি কাজ করছে এটা আমরা এখানে দেখবো। এখানে যে পরীক্ষা যদি আসে তাহলে এরকম আসে যে বলা হয় এরকম যে আহ, আহ, আপনার একটা স্ট্রিং দেওয়া থাকবে, ঠিক আছে, অথবা হচ্ছে যে পেজ স্ট্রিং মানে হচ্ছে ওটা পেজ নাম্বার অফ কিছু সংখ্যক পেজেস দেওয়া থাকবে, এবং বলা হবে যে আপনার এখানে হিট এবং মিসের অনুপাত বের করেন, অথবা পার্সেন্টেজ বের করেন। হিট এবং মিসের পার্সেন্টেজ বের করেন। হিটটা কি এবং মিসটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কি কঠিন লাগে নাকি? জি স্যার। স্যার পরীক্ষার স্যার আগের জি দিন স্যার অনেক এতগুলো কঠিন। স্যার অ্যালগোরিদম পরীক্ষার কিভাবে আগের দিন এতগুলো কেমনে মনে রাখবো? মনে রাখার কি আছে স্যার, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা, কি যে বলেন। স্যার তো পরীক্ষার আগের এইগুলোই দিন তো তাই চ্যালেঞ্জ। বলে। আমরা তো স্যার তাই পরীক্ষার মানুষ। আগের দিন, পরীক্ষার আগের দিন কালকে, কালকে পরীক্ষার আগের দিন তো কালকে, তারপর আবার পরীক্ষা দুপুর বেলা। ওরে স্যার আল্লাহ। সাড়ে আমাদের তো 11টা অন্যগুলা বাজে। পড়া। আর 11টা আরে 39 বাজে স্যার, আর এই 20 মিনিট অ্যালগোরিদম পর আগের গুলা, দিন। স্যার এই আরো অ্যালগোরিদম গুলা, প্রিসাইজলি বলে দিন স্যার। এই অ্যালগোরিদম গুলো একবার দেখলেই মনে থাকে। এগুলো কোনো স্যার, মানে ইয়ে নাই, এগুলো একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, আমাদেরকে যদি আগে এই একটু বলে দিতেন কি এগুলো সব চ্যাপ্টার থাকবে, তাহলে তো পড়ে নিতাম স্যার। আমি ওকে ইয়ে দিছি না, আপনাদের মেমোরি ম্যানেজমেন্টের ভার্চুয়াল মেমোরি সব দিয়ে দিছি না আগে। আজকেই তো দিলেন স্যার, সকালবেলা জানতে পারলাম যে মেমোরি ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল ম্যানেজমেন্ট। ভার্চুয়াল মেমোরি, ভার্চুয়াল মেমোরি। মাথা জি স্যার, গেছে। যেটাই হোক স্যার, চারটা টোটাল 8টা স্যার আমাদের অ্যালগোরিদম আছে স্যার। টপিকই মনে থাকে না, আপনি কেমনে বলতেছেন অলগরিদম মনে থাকবে? এত সহজ সহজ অ্যালগোরিদম। আচ্ছা, এই অ্যালগোরিদম গুলো কোনো অ্যালগোরিদমের মধ্যে পড়ে না, সহজ অ্যালগোরিদম। স্যার আচ্ছা, এইটা সিএমআর দেখেন, টা এটা ভালো করে এটা বলছে। একটু খেয়াল করেন, আমি এখন যেটা দেখাচ্ছি খুবই ইন্টারেস্টিং। এটা দেখলে আপনার পড়াই লাগবে না, পরীক্ষার সময় দেখা যাচ্ছে এটাই চলে আসলো আর দেখা যাচ্ছে এটাই লিখলেন, পড়াও লাগবে না। ঠিক আছে, দেখেন আপনাদের এমন হইতে পারে যে একটা হচ্ছে ইয়ে দিয়ে দিল, মানে একটা একটা স্ট্রিং দিয়ে দিল, ঠিক আছে, ধরেন টু, আরে এটা এত পাতলা হয়ে গেল কেন? ধরেন টু, 3, 21, 3, 2, 1, 5, 2, 4, 5, 3,
আচ্ছা, তাহলে এগুলো এরকম আপনার কি দেওয়া থাকলো যে রেফারেন্স স্ট্রিং বলে থাকলো অথবা বলে থাকলো যে পেজেস। ঠিক আছে, যেমন এখানে বলা আছে কি, এখানে বলা আছে যেমন হচ্ছে পেজ রেফারেন্স। তো এই পেজ রেফারেন্স এরকম দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তখন আপনাদের কাজ হবে কি, আপনাদের কাজ হবে একটা টেবিল তৈরি করে দেওয়া, আর বলে দেওয়া থাকবে নাম্বার অফ ফ্রেম, কতগুলো ফ্রেম আছে। তো যদি না বলে দেওয়া থাকে 3টা ফ্রেম ধরে নেবে। তো আমরা যেটা করব, এটা পাওয়ার সাথে সাথে আমরা একটা যেহেতু কোশ্চেন এটা দেওয়া থাকবে, সুতরাং আপনারা যেটা করবেন একটা টেবিল তৈরি করে ফেলবেন। টেবিলটা এরকম একটা টেবিল হবে, যেহেতু 3টা ফ্রেম নিয়ে বলা থাকবে, মানে যদি 3টা ফ্রেম নিয়ে যদি বলা থাকে, সেক্ষেত্রে যে কয়টা ফ্রেম সে কয়টা এরকম রো হবে। তো ফ্রেম এটা হলো ফ্রেম 1, যদি ফ্রেম 3টে থাকে তো 3টা ফ্রেম লিখবো আমরা, ফ্রেম 2, এটা হচ্ছে ফ্রেম 3। ঠিক আছে, এই যে আমরা কি করবো, এই টেবিলটাকে এবার সুন্দরভাবে বানায় ফেলবো। আপনার তো আমার কাছে উপরে লেখা ছিল বলে আমি এটা দিয়ে ধরেই টেবিল বানাই দিচ্ছি। তো আপনার পরীক্ষার সময় এটা এভাবে দেওয়া থাকবে, যেহেতু টেবিল বানায় উপরে এভাবে লিখে নেবেন আপনারা। এটা একটু খেয়াল করবেন, মনোযোগ হারাবেন না, তাহলে এখনই বুঝে ফেলবেন, আর আপনাদের বোঝা লাগবে না এটা। তাহলে এই যে যে টেবিলটা বানাইছি, এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলেন, এই টেবিলটা সবাই বানাতে পারবেন? হ্যাঁ, জি স্যার। এইটুকু বানাতে পারলেই তো আপনার 1 মার্ক পেয়ে যাচ্ছে, তাহলে আবার কি? ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, 108 এটুকু এর বানাতে ভিতরে পারলেই 1 তো আপনার 1 মার্ক। মার্ক নাহলে 2 মার্ক পাবেন। আচ্ছা, এবার আসেন, এবারে হিট এবং মিস আমরা বুঝবো। ঠিক আছে, তো দেখেন, এই যে এইটা এখন বুঝতে হবে, এই যে যেটা বানাইছি সেটা কি। আমাদের কে বলতে পারবে, যে বলতে পারবে তার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এখন 1 মার্ক দিয়ে দেবো। বলেন, কে বলতে পারবে এই যে যে মেমোরিটা, এটা কি মেমোরি, এই যে যে মেমোরিটা আমরা নিচে যে ড্র করছি, এটা কি মেমোরি? কন্টিগিয়াস স্যার, কন্টিগুয়াস, নন কন্টিগিয়াস। নন কন্টিগুয়াস। আচ্ছা, আর কি স্যার মেমোরি, নন হার্ড ডিস্ক নাকি কন্টিজি র‍্যাম নাকি রেজিস্ট্যান্স নাকি এটা হার্ড র্যাম ডিস্ক র্যাম রেজিস্ট্যান্স র্যাম কি স্যার মেমোরি? স্যার র্যাম র্যাম স্যার স্যার র্যাম। মেমোরি কি মেমোরি? স্যার ইন মেমোরি মানে হচ্ছে র্যাম। আচ্ছা, গুড। এটা হচ্ছে র‍্যাম। র‍্যামের মধ্যেই তো ফ্রেম হয়, বলছিলাম না একটু আগে, এই ফ্রেমগুলো র‍্যামের মধ্যে হয়। তাহলে এইটা হচ্ছে আমার সেই র‍্যামের মেমোরি, যে ফ্রেম। ঠিক আছে, তো আমার এট এ টাইম আমার কাছে 3টা ফ্রেম আছে। তো এখন এই 3টা ফ্রেম কিন্তু ইনিশিয়ালি ফাঁকা। তো ইনিশিয়ালি যখনই ফাঁকা হবে, তখনই আমি কি করতে পারবো, আমি এই যে যে পেজ গুলাকে রাখতে পারবো। আর পেজ করতে গাইছে, ওই যে আমি বলছিলাম প্রসেসকে ভাঙলে পেজ পাবো, এই সেইগুলো তো সব প্রসেসের ভাঙা অংশ পেজ। তো যেহেতু প্রথমবার যখন আমি এই যে প্রথমটাকে নিয়ে আমি কাজ করব, কালারটা একটু পাল্টে ফেলি এবার আমি, প্রথমটাকে নিয়ে যখন আমি কাজ করব, তখন আমি দেখবো যে ফ্রেম তো 3টাই ফাঁকা, তাহলে আমি প্রথমটাকে বসাই দিব। তার মানে এই 2 যদি আমার কোনো ফ্রেমে, তার মানে আমি হিট এখানে লিখবো, আমি হিট নাইলে মিস। যদি দেখি যে 3টা ফ্রেমই ফাঁকা, 3টা ফ্রেমের মধ্যে এই 2 নাই, তাহলে সেটাকে লিখবো আমি মিস। আর যদি এটা থাকতো তাহলে লিখতাম হিট। যেহেতু 2 কোনোটার মধ্যেই নাই, কিন্তু মিস লিখলাম আর 2 কে আমি বসাই দিলাম। আবার আসেন 3, 3 হচ্ছে আহ আহ, প্রথম ফ্রেমে তো 2 আছে, আর দ্বিতীয় ফ্রেম এবং তৃতীয় ফ্রেম, এই ফ্রেমের মধ্যে কিছুই নাই, 3 নাই, তার মানে এখানেও মিস, আর 3টাকে আমি বসাই দেবো। এবার 2 আসেন, 2টাকে কি করব, স্যার স্যার এই জিনিসটা আরেকবার শুরু থেকে, এই দুইবার আসলো কিভাবে? 2টা এটা পরের ধাপে যখন আইছি, এই পরের স্টেপে আইছি, তখন তো ফ্রেম 1 তো অলরেডি বুক, সেজন্য আমি 2 লিখছি। আর ফ্রেম 2 ফাঁকা ছিল, সেজন্য 3টাকে না বসাই দিছি। জি স্যার, বুঝছি। এরপরের ধাপে আসেন, এইখানে আসলাম, এবার 2, এবার দেখতে যাচ্ছি ফ্রেম 1 ফ্রেম 2 ফ্রেম 3 এর মধ্যে কি 2 আছে কি নাই? আছে স্যার র্যাম অনেক। আছে, তাহলে হিট, আছে হিট, থাকলে হিট, না থাকলে মিস। তাহলে 2 এবং 3,
আর কিছু লিখবো? লেখার দরকার নেই, এখন তো যেহেতু 2 আছে তাহলে আমার তো স্যার নামানোর দরকার নেই। স্যার যখন আমরা হচ্ছে 3 বলেন। ইনসার্ট করছিলাম তখনও তো হচ্ছে ফ্রেম 1 এ 2 ছিল, তাইলে তখন আমরা মিস লিখলাম কেন? তখন তো হিট লিখতে পারতাম। তখন তো মনে হয় 3টায় ফাঁকা ছিল এই জন্য না, তখন তো ফ্রেম 1 এ 2 ছিল, কিন্তু ফ্রেম হ্যাঁ 2 এবং ফ্রেম 3টা ফ্রেমের মধ্যে তো 3 ছিল না, সেই কারণে আচ্ছা মিস স্যার। লিখছি। যদি যদি 3 যদি থাকতো তাহলে আমি হিট লিখতাম। 3 তো ফ্রেমের মধ্যে ছিল না। 3টা ফ্রেম সার্চ করলাম, প্রথম ফ্রেমের মধ্যে 2 আছে, দ্বিতীয় ফ্রেমের মধ্যে কিছুই নাই, তৃতীয় ফ্রেমের মধ্যে কিছুই নাই, কিন্তু 3 আনতে পারছি, ফাঁকা 3 নাই, সেজন্য মিস। 2 এবার 2 এখানে আইছি, দেখতে পাচ্ছি যে ফ্রেম 1 এর মধ্যে 2 আছে আর ফ্রেম 2 এর মধ্যে 3 আছে। এবার 2 তো অলরেডি আছে, তাহলে আমি হিট, আমরা হিট লিখব। এরপরে এবার দেখেন 1 1 হচ্ছে ফ্রেম 1 এর মধ্যেও নাই, ফ্রেম 2 এর মধ্যেও নাই, মানে ফ্রেম 1 এবং ফ্রেম 2 এর মধ্যে নাই এবং ফ্রেম 3 তো হচ্ছে ফাঁকাই আছে, হিট হবে না মিস হবে? মিস। স্যার মিস। মিস। গুড, গুড, এই তো বুঝতে পারছো। আর এখানে তাহলে কি লিখবো আমরা? 2 কে লিখবো, 3 কে লিখবো, আর যেহেতু 1 নাই তাহলে 1 কে লিখবো। এবার আসেন, এবার থেকে এখন থেকে মেইন অ্যালগরিদম স্টার্ট হবে। এখন থেকে মেইন অ্যালগরিদম স্টার্ট হবে। দেখেন, আমাদের এটার নাম ছিল ফিফো, ঠিক আছে? যেটা প্রথমে আসছে সেটাকেই আগে ভাগাবো। তাহলে এবার 5 আসছে, 5টা হচ্ছে এখানে 3টা ফ্রেমের মধ্যে কোথাও আছে 5? না নাই স্যার। স্যার। নাই, তাহলে সেটা কি হবে? মিস। না থাকলে মিস। আচ্ছা, এবার 5 যে আইছে, 5 রে বসাবো কোথায়? যেটা সবচেয়ে, যে ফিফো যেটা বলছিলাম, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা সর্বপ্রথম আইছে, যেই স্ট্রিংটাকে লম্বা দেখতে পাচ্ছি সেটাকে সরাবো। তার মানে এইটা লম্বা 2, তো এখানে সরাই 5 কে বসাবো, বাকিগুলো সেম থাকে। কি ক্লিয়ার? এটা বুঝেন? জি স্যার। গুড। এবার 2 আইছে, এবার 2 কে আমি কোথায় বসাবো? 2 কি এই 3টা ফ্রেমের মধ্যে আছে কোথাও? না। না না স্যার। স্যার। মিস। আর যদি যদি এবার 2 কে আমি কোথায় বসাবো? যেটা লং ফ্রেম টাইম 2 ধরে আছে। 3 5 F2 একবার আইছে, 3 3বার আইছে, তাহলে স্যার 3 ফ্রেম 2 তো। রিপ্লেস হবে। হ্যাঁ, ফ্রেম 2 রিপ্লেস 2 তে যাবে, রাইট, গুড, এই তো বুঝতে পারছো। আরে এইগুলাতে একবার দেখলে পারা যায়, এই জন্য তো আমি এটা 2 হবে হ্যাঁ, স্যার। এখানে 2 হবে, গুড গুড, এই তো। এরপরেরটা, এরপরে 4 আইছে, 4 তো আগে ছিল না, F3 দেব। তাহলে কোনটা অনেক সময় ধরে আছে? একটা হচ্ছে অনেক সময় ধরে আছে, তাহলে 5 2 1, এখানে কি হবে? 4, এটা হিট না মিস? যেহেতু মিস আগে স্যার 4 মিস। ছিল না, সেজন্য মিস। এরপরে বলেন কি হবে? হিট না মিস? স্যার হ্যাঁ, হিট। 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 হিট, কারণ 5 হচ্ছে এর মধ্যে আছে, ফ্রেমের মধ্যে আছে না, এটা হিট। আর এবার কি করবো আমি? যেহেতু 5 আছে, তো তার তো সরানোর দরকার নেই, তাহলে যেভাবে আছে সেভাবে বসাই দিই, 5 4। এবার 3 কি আছে এর মধ্যে, আগের ফ্রেমগুলোর মিস। মধ্যে? না স্যার। তাহলে হিট না মিস? মিস। এবার 3 কোথায় বসাবো? F2 তে। যেহেতু লং স্ট্রিং এইটা, তাহলে এখানে বসাবো, সবচেয়ে বেশি সময় ধরে এটা আছে, তো এইগুলোর মধ্যে সবার আগে আইছে, তাহলে এখানে বসাবো 3, এখানে বসাবো 3, এটা 2, এটা 4। কি ক্লিয়ার? জি স্যার। এবার 2 আইছে, 2 কি আছে এই আগের ফ্রেমের মধ্যে? জি স্যার। আছে স্যার। তাহলে হিট, হিট। তাহলে 3 2 4। এরপরে 5 কি আছে? না স্যার। মিস স্যার। তাহলে miss। ফ্রেম 2 তে যাবে। এতে একটু আগে আইছে, কেউ মেলা সময় সবচেয়ে বেশি সময় ধরে আছে, যে 5 এখানে বসে, আর 3 এর মধ্যে বসে যাবে, 4 এর মধ্যে। এবার আসেন 2 কি আছে না নাই ফ্রেমে, 3টা ফ্রেমে?
নাই স্যার, না তাহলে কি হবে? মিস মিস। আর ফ্রেম 3 তে যাবে। না তাহলে কি হবে? মিস। জি স্যার। আর এটা কোন জায়গায় যাবে? ফ্রেম 3 তে যাবে স্যার। ফ্রেম 3 তে যাবে। গুড। 3 5 এখানে হবে। এই তো বুঝতে পারছেন। এখন এবার গুনেন কয়টা কোনটা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12। 12 তাহলে আমরা কি করব? হিট কয়টা মিস কয়টা আছে গুনেন। হিট হিট কয়টা আছে? 3টা। 3 ভাগ 12। 12 গুণ 100। আর মিস কয়টা আছে? 9টা স্যার। 9 ভাগ 12 গুণ 100 হয়ে গেল। এখন এবার কথা হচ্ছে যে ওই যে এলআরইউ এবং অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, এই দুইটা অ্যালগরিদম কিভাবে কাজ করে দেখেন। আমরা এখানে যেমন প্রথমে যেটা স্যার আইছে সেটাকে সরাইছি। স্যার এটাই প্রথমে কি যেটা আইছে অ্যালগরিদম না? হ্যাঁ, এটা তো ফিফো। স্যার এটা ফিফো কিভাবে হয়? লং স্ট্রিং যে ধরলেন। যেটা প্রথমে আইছে সেটাকে বাদ দিছি না। স্যার আপনি যে বললেন লং স্ট্রিংটাকে বাদ দিছেন, যেমন হচ্ছে ওই যে 2 এর ক্ষেত্রে বা 3 এর ক্ষেত্রে। সেটাই তো মানে, আরে আপনি বোঝার চেষ্টা করেন। এই যে যে লং স্ট্রিং মানে যেটা হচ্ছে টু টু, এটা এটা সবচেয়ে বেশি সময় ধরে সবার প্রথমে আইছে না। আমি জি যখন স্যার। এখান থেকে বাদ দিচ্ছি তো যেটা সর্বপ্রথম এই যে আমি যদি এখান থেকে চিন্তা করি, সর্বপ্রথম কে আইছে? 2 আইছে, তারপর 3 আইছে, তারপর 1 আইছে। সর্বপ্রথম যদি 2 আইছে সেটা আমি লং স্ট্রিং দেখলাম, দেখলে বুঝতে পারবো যে এটা সবচেয়ে বড়, বেশি বেশি লম্বা গেছে, তার মানে এই হচ্ছে সর্বপুরনো। প্রথমে আইছে এর আগে বাদ দেবো। 5 যখন আইছে তখন 5 কার পরিবর্তে বসবে? এই 2 এর পরিবর্তে বসবে। এই কারণে কারণ 2টা সর্বপ্রথম এসেছে, সেজন্য ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিন্তু 2 এর ক্ষেত্রে যে হচ্ছে আমরা 5 কে বাদ না দিয়ে 3 এর বদলে বসাইছি, তাহলে এটা হচ্ছে এলআরইউ হয়ে গেল না? কোনটা 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 5 এখানে? এর পরে 2। হ্যাঁ, এখানে হ্যাঁ 5 যাওয়ার কথা ছিল না? এবার 2 আসলো। এবার তো 2 এসে দেখলো যে এই স্ট্রিং এর এই ফ্রেমের মধ্যে 2 নাই। তখন কাকে বসাবে? যেটা অনেক সময় ধরে ছিল, যে সবচেয়ে বেশি সময় ধরে ছিল। প্রথম এই তিনটার মধ্যে সর্বপ্রথমে কে আইছে? মানে এই তিনটার মধ্যে আগে কে আইছে? 3 আগে আইছে। তাহলে 3 কে 3। সরানো। তো ফার্স্ট ইনটা হচ্ছে 3। তো ফার্স্ট ইন যে সেই ফার্স্ট আউট হবে। ফার্স্ট আউট হয়ে যাবে। এটা 3 কে সরে আমরা 2 কে বসিয়েছি। জি স্যার, বুঝলেন? বুঝছি। হ্যাঁ, তো এইটা এইরকম আমরা এই যে যে প্রথমে কাকে সরাবো, সরায় কাকে নিয়ে আসবো, এই যে যে মেকানিজমটা, এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এর মেকানিজম। দেখলে এলআরইউ এর ক্ষেত্রে একটু আলাদা, অপটিমাল পেস রিপ্লেসমেন্ট এর ক্ষেত্রে একটু আলাদা। তো এইটা আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। এই তিনটা অ্যালগরিদম ভালোভাবে দেখে মেইন জিনিসপত্র আপনাদেরকে বলে দিচ্ছি already। স্যার এটা কোন চ্যাপ্টারের অ্যালগরিদম? আরো কিছু জিনিসপত্র ছোট করে বলবো। মেমোরি ম্যানেজমেন্ট, ভার্চুয়াল মেমোরির আগেরটা। ডেডলক ডেডলকের ওখান থেকে ব্যাংকার্স অ্যালগরিদমের পরে দুই একটা অ্যালগরিদম আছে, ওগুলোও কি পড়ানো হয়েছিল স্যার? না, পড়ানো হয়নি তো। হ্যাঁ, ব্যাংকের অ্যালগরিদম পড়া হয়েছে না? ব্যাংকার্স অ্যালগরিদম। স্যার ব্যাংকার্স তো পড়ানো হয়েছে, ব্যাংকার্স এর পরে কয়েকটা ডিটেকশন অ্যালগরিদম আছে, ওগুলো কি পড়ানো হয়েছিল? না, ব্যাংকার্স না, হয়। হয় নাই, শুধু ব্যাংকার। হয় নাই স্যার ওইগুলা। আচ্ছা শুনুন, পেজিং ভার্সেস সিগমেন্টেশন, কন্টিগুয়াস ভার্সেস পেজিং, কন্টিগুয়াস ভার্সেস পেজিং, কন্টিগুয়াস ভার্সেস নন কন্টিগুয়াস, এই পার্থক্যগুলো ভালোভাবে দেখবে। ঠিক আছে? স্যার কাইন্ডলি আরেকবার বল। একবার স্যার বারবার বলতে পেজিং পারবো না। ভার্সেস কোনটা বললেন স্যার?
ওই যে শুনছে তার কাছ থেকে শুনুন। ভার্চুয়াল মেমোরি থেকে শুনেন, ভার্চুয়াল মেমোরি হচ্ছে কি, ভার্চুয়াল মেমোরি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়বেন। পেজ ফল্ট, পেজ ফল্ট কাকে বলে, পেজ ফল্ট ভালোভাবে পড়বেন, ঠিক আছে। তারপর পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম গুলো ভালোভাবে দেখবেন, এলআরইউ, রিফো, তারপর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম গুলো ভালোভাবে দেখবেন। তারপরে যে ফ্রাগমেন্টেশন, ঠিক আছে, ইন্টারনাল এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন, এগুলো দেখেন ভালোভাবে, ঠিক আছে। ইন্টারনাল এক্সটার্নাল ফ্রাগমেন্টেশন, সোয়াপিং আজকে পড়াইলাম, সোয়াপিং। স্যার সোয়াপিং কোথায় পড়ালেন? সোয়াপ ইন, সোয়াপ, কিছুক্ষণ ওইটাকে আগে বলি সোয়াপ সোয়াপিং। ইন সোয়াপ আউট পড়াইলো তো। সোয়াপ ইন, সোয়াপ আউট, ওটাই সোয়াপিং, জি স্যার, জি সোয়াপিং স্যার, থেকে বুঝছি। সোয়াপিং সোয়াপ। স্যার সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমে কি কোড গুলা থাকবে? তো বলেই কোড দিছে গুলো কোড থাকবে না, থাকবে না। কোড থাকবে না পরীক্ষায়, ল্যাবে থাকবে। আপনাদের একটা একটা কোশ্চেন প্র্যাকটিস করতে দিচ্ছি, এটা প্র্যাকটিস করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। পেজ রিপ্লেসমেন্ট যেটা আমি দিছি না, ওরকমই একটা হচ্ছে এলআরইউ, যেটা পড়াইলাম আর কি, এলআরইউ অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট এবং পেজ ফল্ট ওখানে বের করার কথা বলা আছে। এই প্রবলেমটা একটু সলভ করবেন। এটা একটা ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। একটা ইয়ে দিছি আর কি, এই যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কেন ডিফিকাল্ট, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করা। তারপর এবার দেখেন যে এখানে কিছু হচ্ছে পেজেস দেওয়া আছে এবং এখানে পেজ ফল্ট বের করার কথা বলা হচ্ছে। আচ্ছা, আমরা 6 নম্বর পেজ থেকে ইয়ে থেকে দিছি না, 6 নম্বর স্লাইড থেকে। ট্রেড, ট্রেডটা ভালোভাবে পড়েন, ট্রেড থেকে এই যে আপনাদের হ্যাঁ, তিনটা মডেলটা পড়েন, ঠিক আছে। পার্ট এ, স্যার পার্ট এ থেকে বললেন থ্রেডস, সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, তাহলে কি পার্ট বি হ্যাঁ, থেকে প্রসেস সিনক্রোনাইজেশন? ট্রেড আমি বলি আপনাকে, পার্ট এ থেকে হচ্ছে ট্রেড, আর হচ্ছে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, আর আর হচ্ছে আপনার প্রসেস সিনক্রোনাইজেশন, প্রসেস সিনক্রোনাইজেশন, ওই সিনক্রোনাইজেশনটাও পার্ট এর মধ্যে থাকলো, ঠিক আছে। এই তিনটা পার্ট এর মধ্যে থাকলো। আর ডেডলক মেমোরি ম্যানেজমেন্ট ভার্চুয়াল মেমোরি পার্ট বি এর মধ্যে থাকলো।
ঠিক আছে? স্যার প্রসেস সিনক্রোনাইজেশনের মধ্যে আপনি যে 4টা টপিক দিচ্ছিলেন ওই যে ওইগুলা পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, প্রসেস সিনক্রোনাইজেশন আমি যা পড়াইছি যা বলছি তাই পড়লে হচ্ছে, আমি কমাই দিচ্ছি ঠিক ওটা আছে। প্রসেস সিনক্রোনাইজেশন। প্রসেস সিনক্রোনাইজেশন যেগুলো আপনার পরীক্ষায় আপনার ক্লাস টেস্ট নিছিলাম না, ওই জি যেগুলো স্যার। ভালোভাবে পড়তে বসছিলাম, যেগুলো ক্লাস টেস্টে আইছিল সেগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে ওই ক্লাস টেস্টের কোশ্চেনটা একটু দিয়ে দিলে ভালো হতো। পরীক্ষা দিয়েছেন নিজের মনে নাই? মনে করেন, মাথা থেকে নিয়ে আসেন, ঠিক আছে? দিয়া তো বলে দিলাম, আর ওখানে একটা দ্বিতীয়বার কোনো ডায়াগ্রাম যে মুখস্থ ছিল। করতে- হ্যাঁ তো diagram- তো মনে করেন এই কয়টা প্রশ্ন ছিল, ডায়াগ্রাম ছিল, সেটা মনে পড়তেছে না? স্যার ওটা একটু কনফিউজিং ছিল তাই জন্য জিজ্ঞাসা করলাম। কনফিউশন নাই, ওটা আবার আবার পড়া শুরু করবেন, দেখবেন মনে পড়ে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে ক্লাস টেস্টে যা আইছিল সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার তো ডেডলকটা ওইটাও একটু বলে ভালোভাবে দিবেন? পড়েন আর কি। হুম, ডেডলক থেকে স্যার, বুঝি না। ডেডলক থেকে বলতে স্যার। ডেডলক সেকেন্ড সেটে, ঠিক আছে? ডেডলক মেমোরি ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল মেমোরি, এগুলো সব সেকেন্ড সেটে। এবং সেকেন্ড সেট থেকে কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন বেশি আসবে, আগে থেকে বলে দিলাম, ঠিক আছে? মেমোরি ম্যানেজমেন্ট থেকে ওই যে ফিফো, তারপর হচ্ছে আপনার পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এই জিনিসগুলো আপনাদের বেশি ইয়ে করে। আর ডেডলক থেকে আপনাদের ওই যে ইয়ে ছিল না, একটা অ্যালগরিদম দেখাইছিলাম না, কি দেখাইছিলাম? ব্যাংকার্স অ্যালগরিদম আমি স্যার। কি অ্যালগরিদম ব্যাংকার্স দেখাইছিলাম? ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদম কিন্তু পরীক্ষা থাকতে পারে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম। ওকে, তো এইগুলো আপনারা ভালোভাবে পড়েন, আশা করি পরীক্ষা ভালো করবেন। আর এর থেকে বেশি আর কিছু বলার নাই, এবার স্টাডি করে, ঠিক আছে? এগুলো সবই খুবই মানে খুবই সহজ এবং খুবই হচ্ছে ইন্টারেস্টিং। আপনি বসবেন, 2 ঘন্টা বসবেন, আপনি দেখবেন যে আপনার সিলেবাসের 40% কমপ্লিট। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, 60% স্যার। পড়াশোনা করেন। হ্যাঁ, স্যার আমাদের সিএ মার্কসটা সিএমআর দিবানি। স্যার একটু বেশি বেশি দিলে ভালো হয় স্যার। স্যার হ্যাঁ, আর কি কি ভালো হয় সাদমান? স্যার আরেকটা বলেন তো, সব একসাথে স্যার বলেন। আরেকটা ভালো হয় স্যার, মানে সিএমআরটা আগে দিলে আমরা বুঝতে পারি যে আমাদের আর কি ফাইনালে কতটুকু ইফোর্ট দেওয়া লাগবে। আপনি ফাইনালে পুরো ইফোর্ট দেন, আপনারা সিএ মার্ক নিয়ে ভাবতে হবে না, আপনারা আপনারা পুরো ইফোর্ট দেন। মনে করেন সবাই সিএ মার্কে আপাতত 0 পাইছেন, সেভাবে ইফোর্ট দেন। আস্তাগফিরুল্লাহ স্যার। তাহলে সেভাবে ইফোর্ট দেন, বেশি করে ইফোর্ট দেন, ঠিক আছে? সিএ মার্কে সবাই ভালো করছেন, সুতরাং এত সিএ নিয়ে ভাবতে হবে না, ফাইনালটা ভালোভাবে দেন, ঠিক আছে? ও না, ভালো করছেন বললে তো আবার আপনারা পড়াশোনা করবেন না। আপনারা সবাই খারাপ করছেন, আপনারা ভালোভাবে পরীক্ষা দিন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন, পরীক্ষা দিন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।